মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করছেন হিন্দু, আপনার এই সাহস কে দিল? হিন্দুদের অবস্থান ভয়াবহ অবস্থা। বিএনপির সময় এমপি ছিল মাত্র একজন, গৌতম চক্রবর্তী, অথচ সংখ্যানুপাতে যদি 12% যদি মাইনরিটি হয় সরকারি হিসাব মতে, তাতেও 3 বরং 36 এবং মহিলা থেকে আরো হলো 6 জন, গড়ে হলো 42 জন পায়। তো সেখানে পায় হচ্ছে একজন। আপনারা 42 জন সংসদ সদস্য পান সংখ্যালঘুরা। বাংলাদেশে তো সংখ্যা অনুপাতে নির্বাচন হয় না, সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। যেমন এই ধীরেন্দ্রনাথ শম্ভু, সে তো নির্বাচিত হয়ে আছে, হারাধর মজুমদার নির্বাচিত হয়ে আছে। যখন ভারতে আপনারা মুসলিম সংখ্যালঘু ছিলেন তখন আপনারা সিস্টেম, আপনি এটাকে বলবেন বাংলাদেশ পেয়েছেন এবং পাকিস্তান পেয়েছেন, নাহলে পেতেন না। কতজন মহিলাকে নিয়োগ করছেন, কিন্তু ওগুলি বাদ দেন, ওগুলি নিয়ে আর শিবির গাত গাইয়েন না। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করছেন হিন্দু, আপনার এই সাহস কে দিল? এইবার হচ্ছে হাইকোর্টে 252 জন আইন কর্মকর্তা নিয়েছে, সেখানে একজন মাত্র হিন্দু, তা হচ্ছে এক আইন উপদেষ্টার খুব কাছের মানুষ সেই হিসেবে। তার মানে হতাশাজনক যে একজন 252 জনের মধ্যে যদি একজন নেয়, তার মানে আগামীতে হিন্দুদের অবস্থান ভয়াবহ অবস্থা। বিএনপির সময় এমপি ছিল মাত্র একজন, গৌতম চক্রবর্তী, অথচ সংখ্যানুপাতে যদি 12% যদি মাইনরিটি হয় সরকারি হিসাব মতে, তাতেও 3 বরং 36 এবং মহিলা থেকে আরো হলো 6 জন, গড়ে হলো 42 জন পায়। তো সেখানে পায় হচ্ছে একজন। তো সর্বক্ষেত্রে থেকে এই যে হিন্দুদের যে একটা নেগলিজেন্সি ভাব এবং অতীতের যে কাহিনী আছে, সেখানে দেখবেন যে শত্রু সম্পত্তি আইন, দেশে রাজাকার, আলবদর, আলসাম যারা স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে সবাই স্লোগান দেয়, তাদের সম্পত্তি কিন্তু এনিমি হয়নি, এনিমি হয়ে গেছে শুধুমাত্র হিন্দুদের। এবং 26 লাখ একর সম্পত্তি, হিন্দুদের সম্পত্তিগুলো এনিমি হয়ে গেল। এবং 47 সালে হিন্দুদের এই বাংলার এখনকার যে ভূখণ্ড, সেখানে হিন্দুর সংখ্যা ছিল 33%, সেই সংখ্যাটা এখন চলে আসছে 7.9%। তাহলে আজকে সর্বক্ষেত্র থেকে হিন্দুদেরকে যেহেতু বঞ্চনার কারণ, এবং আজকে দেখেন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে উদাহরণ, সারা বাংলাদেশে বেশ কতজন উপদেষ্টা হয়ে গেল, প্রায় 25 জন না কয়েকজন, তার মধ্যে অনলি একজন হিন্দু নিয়োগ করেছে, কিন্তু সেই হিন্দুটার সঙ্গে বাংলাদেশের কোনো হিন্দু সম্প্রদায়ের কারো কোনো সম্পর্ক নাই, এবং কেউ তার নামও বলতে পারবে না যে আসলে সেই লোকটাটা কি। তো এই যে মানে আইন কর্মকর্তা নিয়োগ, উপদেষ্টা নিয়োগ, এবং এইখানে 10টা সংস্কার কমিটি করেছে, যেখানে আইন পরিবর্তন হবে, নির্বাচন পদ্ধতি সংস্কার হবে, যেখানে সংবিধান সংস্কার হবে, সেখানে কিন্তু কোনো একজন হিন্দুকে নিয়োগ করেনি। তার মানে সর্বক্ষেত্রে তো হিন্দুদের মধ্যে একটা হতাশা কাজ করেই। এই হতাশাটা আওয়ামী লীগ মানে লুফে নিয়েছে। সেই লুফে নিয়ে আজকে কিন্তু তারা মানে আমরা যেটা শুনি আর কি, বাস্তবতা আমরা দেখি নাই বিষয়গুলো। তার কারণ আমরা বিভিন্ন সময় যখন মিছিল, মিটিং, বিক্ষোভ, প্রতিবাদ করতে যাই, তখন কিন্তু আমরা লোক পাই না। কিন্তু আজকে চিন্ময়ের কিন্তু সারা বাংলাদেশে কোনো কর্মী নেই, তার কিন্তু কোনো কমিটি নাই, কিন্তু লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে। সবাই বলছে যে এর পিছনে আওয়ামী লীগের বিশাল একটা হাত আছে। এবং আজকে চট্টগ্রামে যখন গ্রেপ্তার হলো, আমরা দেখেছি যে সেখানে আওয়ামী লীগের লোকজন আছে, এবং বহু জায়গায় আওয়ামী লীগের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। না, আমি একটু একবারেই চলে যাবো, আমি বলে চলে যাচ্ছি, আমার একটা টিভি চ্যানেলে যেতে হবে সরাসরি। সেখানে যে জিনিসটা করেছে, একটা মন্দির, ভৈরবে মন্দির ভাঙচুর হয়েছে, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ছাত্রলীগের নেতারা। তার মানে তারাই চেষ্টা করছে বাংলাদেশে একটা মহা গ্যাঞ্জাম তৈরি হোক, সেই গ্যাঞ্জাম দিয়ে ভারত যেন এই গ্যাঞ্জামের উপরে, এই ঝামেলার উপরে ই করে, যে বর্তমানে ইউনূস সরকার পারছে না, কি বলে, দেশ চালাতে পারছে না, অতএব আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাকে আবার পুনরায় প্রত্যাবর্তন করা, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাচ্ছে মানে আওয়ামী লীগ, ভারতের কিছু নেতা মিলে, সবাই মিলে। তো আমরা সেই কারণে আমরা বলেছি যে এটা একটা স্থায়ী সমাধান হওয়া দরকার, এবং স্থায়ী সমাধান ইজিলি হয় সেটা আমার মনে হয় এখানে আমাদের 2 জন আলেম আছেন, ওনারা অবশ্যই স্বীকার করবেন যে মাইনরিটিদের জন্য সেপারেট ইলেকটোরেট সিস্টেম করে দেন, যে হিন্দুরা অল্প কয়েকজন আছে, এদের জন্য ওই হিন্দু ভোট আমাদের লাগবে না, হিন্দুরা নিজেদের ভোট দিয়ে নিজেরা প্রতিনিধি নির্বাচন করে নিক, তাহলে এই রাজনৈতিক পালা বদলে, এই পট পরিবর্তনে এই হিন্দু মুসলিম নিয়ে, কারণ শেখ হাসিনার যদি ভোটার আমি না হই, তাহলে তো উনি আমাকে নিয়ে টানা হাসা করবে না, তাহলে আমরা ব্যবহৃত হব না, এবং আমাদের দ্বারাও এই দেশের ভাবমূর্তি নষ্ট হবে না, আমাদের দেশেও ভালো থাকবে, মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ থাকবে, এবং এটি নিয়ে সন্দেহ, একে অপরের প্রতি যে সন্দেহ, একে অপরের প্রতি যে বিদ্বেষ, এটা চিরস্থায়ী একটা সমাধান হয়ে যায়। এটা হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ। আমি দাদা একটা প্রশ্ন, আপনি যে পরিসংখ্যান গুলো দিলেন, বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে, বা ইয়াদের নিয়োগ টিয়োগে যে বৈষম্য করা হয়েছে, এগুলো কিছু পরিসংখ্যান দিয়েছেন, কিন্তু
এইটা আবার বিএনপির ঘাড়ে চাপালেন কেন? বিএনপি এখানে মানে কোথায় ফাংশন করছে? এই গভর্নমেন্টের সাথে বিএনপির ঘাড়ে কেন চাপালেন? এখন যে আইন কর্মকর্তা গুলো নিয়োগ হয়েছে, যদিও এটা করলো কি বলে ইউনূস সাহেব করেছে, কিন্তু আইন কর্মকর্তা সবই তো বিএনপি এবং জামাতরাই ভাগ করে নিয়েছে। ইউনূস সাহেবের তার লোক নেই, ছাত্র আন্দোলন তাদেরও লোক নেই, যা করেছে তারাই করেছে। তাহলে এখানে কিন্তু বিএনপির মধ্যেও 2-4 জন হিন্দু ছিল এবং তারাও চেষ্টা করেছে যে তারা যেন এখানে 2-1টা পদ পায়, তারা দেয় নাই। আমরা একটু বলে নেই, গয়েশ্বরায় যখন মানে 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, তা সে খুব চেষ্টা করছিল যে 50 জন মহিলা এমপির থেকে অন্তত তার মেয়েকে যেন একটা মানে এমপি বানানো হয়। গয়েশ্বরায়ের এত বড় একটা ক্ষমতাধর বিএনপির নেতা, তার মেয়েকেও করে নাই, একজনও নেয় নাই, 50 জনের মধ্যে একজনও নেয় নাই। তো এইগুলো তো বাস্তব। আপনারা যদি এখনো বিএনপি সামনে ইলেকশন হলে কয়েকজন হিন্দুকে আপনারা নমিনেশন দেবেন? একজনকেও দেবেন না। হয়তো গৌতম, গয়েশ্বরায় আর কি বলে নিতাই, এই দিয়ে হয়তো 4-5 জনকে দিতে পারেন, আপনি তো 42 জনকে দেবেন না। দাদা শুনেন, দাদা আপনি আমার একটা কথা শুনুন। আপনি বলছেন যে সংখ্যা অনুপাতে যদি হয় তাইলে আপনারা 42 জন এমপি পান। গোবিন্দ দাদা চলে যাবে, তো আমি একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, গোবিন্দ দাদা চলে যাবে, আমরা আলোচনা একটু আপনি শুনেন, ধারাবাহিকতা বজায় আপনার রাখি। সংখ্যা অনুপাতে আপনারা 42 জন সংসদ সদস্য পান সংখ্যালঘুরা। বাংলাদেশে তো সংখ্যা অনুপাতে নির্বাচন হয় না, সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। যেমন এই ধীরেন্দ্রনাথ শম্ভু, সে তো নির্বাচিত হয়ে আছে, হারাধর মজুমদার নির্বাচিত হয়ে আছে। যখন ভারতে আপনারা মুসলিম সংখ্যালঘু ছিলেন তখন আপনারা সিস্টেম, আপনি এটাকে বলবেন বাংলাদেশ পেয়েছেন এবং পাকিস্তান পেতেন না। না না না, আপনি যেভাবে বলছেন দাদা, আপনার যে সংখ্যা অনুপাতে মুসলিমদের দাবি, মুসলিমরাই করেছে। আপনার দাবি বলেন, আপনি বলেন যে আমাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে। আমাদের দেশে সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচন হয়। যদি আমি সংখ্যানুপাতে পেতাম তাহলে তো আমি দাবি করার কোনো যৌক্তিক কারণ ছিল না। আমি পাচ্ছি না বিধায় আমি দাবি করছি। না না, আপনি কেন করবেন না? আপনি সংখ্যানুপাতে নির্বাচন চান, আমরা সেইটাই চাচ্ছি। সেটা চাইলে আপনি এইটাকে আবার আপনার জড়ায়া বিএনপি লয়ে আসেন, এই অমুকরে নিয়ে আসেন, এটা তো ঠিক না। আপনি বলেন বিএনপি এটা করে না, আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ থেকে বঞ্চিত, বিএনপি থেকে বঞ্চিত, সবাই আমাদেরকে বঞ্চনার কারণ। শোনেন বড় ভাইয়েরা, আপনাদের সময় এখন আমার সময় আমারে বলতে দেন। আমি বলি বড় ভাইয়েরা, আপনারা টপিক থেকে সরে যাইতেছেন, আপনারা টপিক থেকে সরে যাইতেছেন। আজকে বাংলাদেশের যে আন্দোলন হচ্ছে, কথা হচ্ছে, এই কথার পিছনে কারণটা কি? যে আপনি ডিপ্রাইভ করছেন, আপনি বলেন না আমার বলতে দেন। আপনারটা শুনছি তো, আপনি আমারটা শুনেন, আপনি আবার কথা বলছেন কেন? বলুন। আমরা 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই। সেই পার্লামেন্টে আমাদের যত ধর্মযাজক আছে তারাও থাকবে, মাওলানা মুফতিরাও থাকবে, একজন কৃষক থাকবে, একজন রিক্সাওয়ালা থাকবে, তাদের প্রতিনিধিরা ওই আপার হাউসে থাকবে। আমরা সে ব্যবস্থা করতেছি। আপনি বলেন সংখ্যানুপাতের নির্বাচন আপনি চান, ভালো কথা, আপনি চান, নেন। আপনি বলছেন যে আমরা পার্লামেন্টারি আইন পরিষদ, ওখানে আমরা ধর্মযাজক দিয়ে কি করবো? আরে ভাই, আপার ক্লাসে ধর্মযাজক গেলে অসুবিধা কি? কোনো দরকার নাই, আইন পরিষদে কোনো ধর্মযাজকের কাজ নেই। আইন পরিষদে আইনজীবীদের নেন, যারা আইন কানুন জানে। আপার শোনেন, নিম্ন কক্ষে নির্বাচন হবে, সেখানে আইনবিদরা যাবে, তারা তো সরাসরি নির্বাচন করে ওইখানে যাবে। ওইখানে আমাদের দাবি আছে, ওইখানে আমরা বলি সেপারেট ইলেকট্রাল সিস্টেম, যেটা একসময় ছিল, মুসলিমদের দাবি ছিল, ভারতবর্ষ মেনে নিয়েছে, সারা পাকিস্তানে এখনো আছে, ওইটাই হোক। এবং আপনারা সেটা সমর্থন করেন, আপনার কাছে আমরা সমর্থন চাই না। আপনার সমর্থন চাইলে তো তাহলে আপনি একজনের ঘাড়ে বন্দুক রেখে, আমরা চাই অখণ্ড ভারত হোক। আমরা চাই কি? আমরা চাই হইতেছে অখণ্ড ভারত হয়ে যাক, আমরা এটা চাই, তাই না? আপনি বলছেন আমরা চাই অখণ্ড ভারত হয়ে যাক, এবং এটা হইতেছে আপনাদের ভারতের আইন অনুযায়ী দেশটা চলুক। না না, কোটা আন্দোলন অখণ্ড ভারত হয়ে যাক এবং ভারতের আইন অনুযায়ী দেশটা চলুক। এখানে তো ধর্মযাজকদের কোনো দরকার নাই, প্রয়োজন নাই। আসার যোগ্যতা আছে, ওদের মেধা আছে। না না না, কথা বলার তো সুযোগ দিতেছেন না। বিগত দিনে আপনারা কি করছেন সেগুলো তো আমরা জানি। ফরিদপুরের মধুখালীতে 2 জন ভাইকে যখন হত্যা করলেন,
বললেন সেইখানে কিন্তু আন্দোলনের আমি মুখ্য ভূমিকা পালন করছি। সেইখানে আমি 2 মাস মধুখালীতে ঢুকতে পারি নাই, বুঝতে পারছেন? আমাদের উপরে গুলি চালানো হয়েছে, আমাদের ভাই হত্যা করা হয়েছে। এনামুল হক ভাই এই জন্যই তো বলতেছে আমাকে সুযোগ দেন। এখন তো আমার সিরিয়াল না, আমাকে সুযোগ দিতে হবে তো। একজন মুসলিম আমাকে কথা বলতে দেন। ঘটনা ঘটাইছে, সে নিজে সবাইকে বলতেছি প্লিজ, সবাই না, একটু আমাকে তো থামেন। সুযোগ দিতে হবে, এখন তো আমার সিরিয়াল। মনির ভাই একটা প্রশ্ন করতে চাই গোবিন্দ দাকে। গোবিন্দ দাদা, বলুন। আপনাকে, আপনার প্রতি প্লিজ একটা প্রশ্ন। আমি দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে আপনি চেষ্টা করেন বৈষম্যহীন ভাবে কথা বলার, হয়তো অনেক ক্ষেত্রে আপনার হয়ে ওঠে না, এটা হয়তো অবচেতন মনে বা অনিচ্ছায় হয়ে থাকে। আমি আপনাকে একটা তথ্য দিই, 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার 7.9% হলো হিন্দু ধর্মাবলম্বী, এটা আপনি বলেছেন। এই সাথে আমি যোগ করতে চাই, অথচ বাংলাদেশ পুলিশ আর্মি সহ সরকারি চাকরিতে তাদের সংখ্যা হলো 35%। তাহলে যেখানে হিন্দুর সংখ্যা হলো, এই পরিসংখ্যান কোথায়? মানে এই জি? পরিসংখ্যানটা কোন জায়গাতে পেয়েছেন? মানে এটা কি নিরপেক্ষ পরিসংখ্যান? আচ্ছা আচ্ছা, এই পরিসংখ্যানটা আপনি বলেন পরিসংখ্যানটা, আপনি একটু বলেন প্লিজ, আপনি বলেন আপনাদের সর্বোচ্চ হিন্দু ধর্মের পার্সেন্ট কত? যেটা সরকারি চাকরিতে সর্বোচ্চ 3 থেকে 4% আছে, তার জি? 3 থেকে 4%, এটার সংখ্যা কম সব ক্ষেত্রেই। আচ্ছা 3 থেকে 4% আছে, তাহলে 3 থেকে 4% বেশি নেই না? ঠিক আছে, আমি যেহেতু আচ্ছা আপনার বিসিএস এর যে তালিকা হয় না, ওই তালিকার হিসাব করে আমরা গণনা করি, আমরা দেখছি যে সর্বোচ্চ এই বিসিএস ক্যাডার যখন আছে তখন মানে আমরা এই পরিসংখ্যানটা কিসের পরিসংখ্যান? আপনি যে পরিসংখ্যানটা বললেন, আমি কিন্তু যে পরিসংখ্যানটা বলতেছি এটা বিভিন্ন ওয়েবসাইটে এটা দিয়েছে, এবং আপনি যেটা বলছেন বিসিএস যেটা মানে রেজাল্ট হয়েছে না, রেজাল্টের তালিকা বের করে গণনা করে দেখেন কয়টা, আমরা গণনা করে দেখি। না শুধু বিসিএস বলে কথা না, আমি বলছি না না না, আমি আপনি বলছি মেধায়, যে আপনি মেধায় যদি পোস্টে না পারেন, মেধায় যদি পোস্টে না পারেন, তাহলে আপনারা নিবে কেন? এখন তো আচ্ছা, মেধা আমি হবে, বলছি যে কোটা হবে না। মোট 35%, আমি বলেছি আপনি বলেছেন 3 থেকে 4%। দিল জনগণ, কিসে? আবার কোটা চান আপনারা, রাখেন হুজুর রাখেন। আপনার আজকে মাদ্রাসা বোর্ডের পরিষদে কতজন মহিলাকে নিয়োগ করছেন? কিন্তু আরে নিয়োগ পাচ্ছেন, আপনি ওগুলি পাচ্ছেন, ওগুলি নিয়ে আর শিবির গাত গাইয়েন না। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করছেন হিন্দু, আপনারা এই সাহস কে দিল? আপনারা এটা মহিলা আপনি কোটা বলেন। রাখছেন, আপনারা উপজাতি কোটা রাখছেন, আপনার কোটার কথা ভাবতেন, শিবির গাত গায়েন না এনে। আপনি শুনেন, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করছেন একজন হিন্দুকে। এটা আমরা চাই না, এটা আমরাও চাই না, বিদায় করে দেন। মনির ভাই আপনি আমাকে সুযোগ দিতে চাইছেন, আমাকে সুযোগ দেন না কেন? আমাকে তো সুযোগ দিতে হবে। মনির ভাই, এটা কিন্তু বৈষম্য হচ্ছে, আমাদের কথা বলার সুযোগ পাচ্ছি না আমরা ওটাও যেমন চাই না, আমার এখানে কোন মাদ্রাসার চেয়ারম্যান ও হিন্দু চাই না, আমরা এদের বিদায় করেন। জি, আমরা একটু আলোচনায় ফিরে আসি। ধন্যবাদ দাদা, যুক্ত থাকবে, আমরা ভারতের বিষয়টা নিয়ে আপনার মতামত অবশ্যই নেব। যারা মিনাজাল আদান।